শীতকাল পড়তে না পড়তেই অনিতা দেবী তার দুই বৌমা এবং দুই ছেলেকে ডেকে পাঠায়, কারণ সে এবার বাড়ি সম্পত্তি ভাগাভাগি বন্ধ করতে চায়। গত বছর শীতকালেই সুনিতা দেবী তার দুই ছেলে বৌমার মধ্যে বাড়ি সম্পত্তি ভাগাভাগি করে, কিন্তু এবছর সে তার সিদ্ধান্ত পাল্টে ফেলে। তার এরকম সিদ্ধান্ত নেওয়ার পেছনেও একটা কারণ থাকে। কেন মা, কি হলো? আপনি হঠাৎ করে ভাগাভাগি বন্ধ করে দিতে চান কিসের জন্য? এই তো আমরা কত ভালো আছি। না না, এরকম সবকিছু ভাগাভাগি হয়ে যাওয়ার পর হঠাৎ করে ভাগাভাগি বন্ধ করে দেওয়া যায় নাকি? আমি তো আর একসাথে থাকতেই পারবো না। 1 বছর আগে শীতকালে আপনি নানান রকম অজুহাত দেখিয়ে বাড়ি ভাগাভাগি করেছিলেন। 1 বছর আমরা অনেক কষ্ট করেছিলাম, কিন্তু এখন আমরা নিজেদের মতো বেশ ভালো মতো সবকিছু গুছিয়ে নিয়েছি। আর আপনি আজকে হঠাৎ করে বলছেন আবার একসাথে হয়ে যেতে, এটা কি করে সম্ভব? হ্যাঁ মা, দেবযানী একদম ঠিক কথাই বলেছে। আমাদের শীতকালে থাকতে কষ্ট হয় বলে আমরা আলাদা করে নিজেদের ঘরে রুম হিটার বসিয়ে নিয়েছি, ভালো বাথরুমেরও ব্যবস্থা করেছি, আর নতুন রান্নাঘরও হয়েছে। আর তুমি এখন বলছো ভাগাভাগি আর থাকবে না? আমি যা বলেছি তোদেরকে তাই শুনতে হবে, তা না হলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমে চলে যাব। আমি এই ভাগাভাগি আর মেনে নিতে পারছি না, তাই ভাগাভাগি বন্ধ করতেই হবে। তোরা ভাগাভাগি বন্ধ করবি কিনা বল, না হলে আমি এবার একটা সিদ্ধান্ত নেব। অনিতা দেবীর কথা শুনে দুই ছেলে এবং দুই বৌমা একেবারে অবাক হয়ে যায়, কারণ আগের বছর শীতকালে যখন অনিতা দেবী দুই ছেলেকে বিয়ে দেয় তখন তার রূপ একেবারে আলাদা ছিল। বিশেষ করে সে সবসময় বড় বৌমার কোলে ঝোল টেনে কথা বলতো, কারণ বড় বৌমা বড়লোক বাপের বাড়ি থেকে শীতকালের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন রুম হিটার, ভালো ভালো কম্বল, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন এছাড়াও অনেক জিনিসপত্র নিয়ে আসে। কিন্তু ছোট বৌমা মধ্যবিত্ত পরিবার থেকে আসায় সে কিছুই নিয়ে আসতে পারেনি। তাই বিয়ের পর, মা আমি তো বাপের বাড়ি থেকে ভালো ভালো জিনিসপত্র নিয়ে এসেছি, আপনার ছোট বৌমা সেই জিনিসপত্র ব্যবহার করবে সেটা তো হয় না। যেমন ধরুন আমাদের ড্রয়িং রুমে কত রুম হিটার বসানো, এখানে আপনার ছোট বৌমা সারাদিন কাজ করার পর বসে আরাম করছে, এরকম তো হতে পারে না। হ্যাঁ বড় বৌমা, তুমি ঠিক কথাই বলেছ। তুমি আর আমার বড় ছেলে আমাকে শীতকালের জন্য যে ভালো জুতোটা এনে দিয়েছিলে, আমি বাড়িতে সেই জুতোটা পায়ে পরে থাকি, কিন্তু সেদিনকে দেখলাম ছোট বৌমা ওই জুতো পরে রান্নাঘরে গিয়ে রান্না করছে, কারণ ওর পায়ে নাকি ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডা যখন লাগে ওর বড়কে জুতো কিনে দিক না, তাহলেই তো সমস্যা মিটে যায়। তা নয় শুধু আমাদের জিনিসপত্রগুলোর উপর চোখ। আমি বলছিলাম কি মা, সবকিছু যখন আমাদের টাকা দিয়েই হয়, এমনকি আমাদের কাছে কোনো জিনিসের অভাব নেই, তাহলে আপনি বাড়ি ভাগাভাগি করে দিচ্ছেন না কেন বলুন তো? অনিতা দেবী প্রথমে বড় বৌমার কথা শুনে একটু অবাক হয়, কারণ ছোট ছেলে এবং ছোট বৌমা যেমনই হোক না কেন অনিতা দেবী কখনোই বাড়ি ভাগাভাগি করে দেওয়ার কথা ভাবতে পারি না। কিন্তু বড় বৌমা তার কানে এখন নানান রকম বিষ ঢালতে থাকে। বাড়ি ভাগাভাগি করে দিতে বলছো? হ্যাঁ বলছি, কারণ এমনিতেই আমরা বাড়িতে 5 জন থাকি, তার উপর একটাই রান্নাঘর, একটাই বাথরুম। শীতকালে থাকতে খুব কষ্ট হয়। আমি যখন বাপের বাড়িতে যৌতুক হিসেবে ভালো মন্দ জিনিসপত্র এনেছি, তাহলে কেন আমি এরকম কষ্ট করে থাকবো বলুন তো? আমার ইচ্ছা হলে আমি রুম হিটার চালিয়ে আরাম করতে পারবো না, যখন তখন রান্নাঘরে গিয়ে রান্না করতে পারবো না, কারণ আপনার ছোট বৌমা রান্নাঘর দখল করে দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে শীতের সময় আপনার ছোট বৌমার কথা অনুযায়ী আমাকে তাড়াতাড়ি স্নান করে রান্না করে চলে যেতে হবে। এরকম করে হয় নাকি? বড় জায়ের মুখে এরকম কথা শুনে দেবযানীর খুবই খারাপ লাগে। কি বলছো কি দিদি, বাড়ি ভাগাভাগি হবে কেন? আমরা তো একসাথে ভালোই আছি, আর তোমাকে আমার জন্য কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি। তাছাড়া স্নান করে রান্নাঘরে ঢোকা, সবার জন্য রান্না বান্না করা, সবার খেয়াল রাখা, এটা তো বাড়ির বউ হিসেবে আমাদের কর্তব্য। আর আমি একটু রুম হিটার ব্যবহার করেছি বলে তুমি এখন বাড়ি ভাগাভাগির কথা বলবে? হ্যাঁ বলবো, কারণ তুমি একসাথে থাকার নাম করে শুধু রুম হিটার নয়, আমার দামি দামি সোয়েটার, শাল, ওয়াশিং মেশিন সমস্ত কিছুই ব্যবহার করছো, যেটা আমি পছন্দ করি না। এভাবে দুই বৌমার মধ্যে যখন সমস্যার সৃষ্টি হয়, তখন অনিতা দেবী সেই সুযোগে বাড়ি ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয়।
কিন্তু যেহেতু তার বড় ছেলে এবং বৌমা বড় লোক, তাই সে স্বাভাবিকভাবে বড় ছেলে এবং বৌমার হয়ে কথা বলতে শুরু করে, কারণ তাদের সাথে থাকলে সে হয়তো আরামে থাকতে পারবে। এই ভেবে অনিতা দেবী বাড়ির ভালো দিকটা বড় ছেলে এবং বড় বৌমার নামে করে দেয়। অন্যদিকে যেই দিকে বাথরুম, রান্নাঘর কিংবা ভালো ব্যবস্থা নেই, শীতকালে সেই দিকটা ছোট ছেলে এবং ছোট বৌমার নামে করে দেয়, যার ফলে ভয়াবহ কনকনে ঠান্ডায় ছোট ছেলে এবং ছোট বৌমার থাকতে খুবই অসুবিধা হয়। কিন্তু তা দেখেও শাশুড়িমা চোখ বন্ধ করে থাকে। একটা ভাঙা ঘর, স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং বাইরে বাথরুম, যার ফলে শীতকালে দেবযানীকে খুবই কষ্ট করে থাকতে হয়। তোমার মায়ের কোনো মায়া দয়া নেই? এই শীতের মধ্যে এরকম ভাবে থাকা যায় নাকি? আমার খুব কষ্ট হচ্ছে, এক ঘরে রান্না বান্না করতে হচ্ছে, এই শীতের মধ্যে বাড়ি বাড়ি বাড়ির বাইরে গিয়ে বাথরুমে যেতে হচ্ছে, আমার তো খুব অসুবিধা হচ্ছে। বলো। তুমি একটু কিছুদিন কষ্ট করে নাও, তারপর আমি দেখছি কি করা যায়। 1 বছরের মধ্যে আমার প্রমোশন হয়ে যাবে, তাই আমাদের পরের বছর শীতকাল আর কষ্ট করে কাটাতে হবে না। অন্যদিকে অনিতা দেবী বড় বৌমা এবং বড় ছেলের সাথে খুবই আরামে দিন কাটায়। তাদের দিকে প্রত্যেকটা ঘরে অনেকগুলো করে রুম হিটার বসানো, এমনকি দামি দামি রেশমের কম্বল চাপা দিয়ে তারা ঘরে আরাম করে ঘুমায়। সকালবেলা ঘুম থেকে উঠে শাল চাপা দিয়ে বারান্দায় বসে তারা গরম গরম কফি খায়, ভালো ভালো ব্রেকফাস্ট করে, যার ফলে তাদের কাছে শীতকাল মানেই খুবই আনন্দের ব্যাপার। অন্যদিকে দেবযানীর কষ্ট দেখেও তাদের কিছু যায় আসে না। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় 1 বছর শীত পেরিয়ে পরের বছর শীত চলে আসে। কিন্তু এই বছর শীতে সবকিছু আর আগের বছরের মতো থাকে না, কারণ এই 1 বছরের মধ্যে ছোট ছেলে এবং ছোট বৌমা নিজেদের দিকটা বেশ ভালো করে গুছিয়ে নেয়। তাদের আর কোনো কিছুরই অভাব নেই। ছোট বৌমা এখন বাড়ির কাজ করার জন্য কাজের দিদি রেখে দেয়। তাদের দিকের ঘরে শীতকালে থাকারও কোনো কষ্ট নেই। অন্যদিকে কাকিমা, আমি আর আপনাদের বাড়িতে কাজ করব না, কারণ আপনার বড় বৌমা খুব বদমাইশ। এই শীতকালের মধ্যে আমাকে দিয়ে বেশি বেশি করে কাজ করায়, এমনকি আমি 2 দিন না আসলেও শীতের মধ্যে বাসনপত্র, জামা কাপড় সবকিছু জমিয়ে রেখে দেয়। এত কাজ করা যায় নাকি? শীতকালে এরকম ভাবে কাজ করলে আমার তো শরীর খারাপ করবে, তাই আমি কাজ ছেড়ে দিলাম। পুষ্পা কাজ ছেড়ে চলে যায়, যার ফলে অনিতা দেবী এবং দেবলীনা ভীষণই সমস্যায় পড়ে। বিশেষ করে শীতকালের মধ্যে অনিতা দেবী সমস্যায় পড়ে, কারণ তার বড় বৌমা কখনো বাড়ির কোনো কাজ করে না। মা, দেখলেন তো এই কনকনে ঠান্ডার মধ্যে কিভাবে বদমাইশ পুষ্পা কাজ ছেড়ে পালিয়ে গেল। এবার এত বড় বাড়ির খেয়াল কে রাখবে বলুন তো? আমি তো পারবোই না, কিন্তু আপনার উপর আমার ভরসা আছে। আপনি ঠিক সময় মতো সব কাজ করে দেবেন আমি জানি। তাছাড়া 1 বছর আপনি আরাম করেছেন, তাই আপনার হাতের কলকবজায় জং ধরে গেছে। এবার একটু জং ছাড়ানোর সময়। কি বলছো কি বড় বৌমা? এই শীতের মধ্যে আমার শরীরে ব্যথা বেদনা বেড়ে যায়, তাছাড়া আমার হাঁটুতে কোমরে বেল্ট বাঁধা হয়েছে, আর তুমি বলছো এই শীতের মধ্যে আমি কাজ করব? হ্যাঁ, আপনি কাজ করবেন, কারণ শীতকালে আমার ঠান্ডার জ্বালায় মাথায় শ্যাম্পু করতে ইচ্ছা করে না। তার উপর আমি যদি কাজ করি তাহলে আমাকে আর দেখতে হবে না। এই বলে দেবলীনা ঘরে গিয়ে রুম হিটার চালিয়ে কম্বলের মধ্যে ঢুকে পড়ে, আর সে কিছুতেই বাড়ির কোনো কাজ করবে না বলে ঠিক করে। কিন্তু অনিতা দেবী সমস্যায় পড়ে, কারণ এবছর শীতকালে সে নিজের বড় বৌমার আসল রূপ দেখতে পায়। এতদিন যেহেতু বাড়িতে কাজের লোক ছিল, তাই দেবলীনা সবসময় শাশুড়ি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছে। কিন্তু এখন যেহেতু শীতকালে কাজের লোক কাজ ছেড়ে চলে যায়, তাই শাশুড়ি মায়ের প্রতি বড় বৌমার মায়া দয়া সমস্ত কিছু উড়ে যায়। অনিতা দেবীকে এখন সারাদিন বাড়ির কাজ করতে হয়। সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বড় ছেলে বড় বৌমার জন্য রান্না বান্না করে দেওয়া, বাসন ধোয়া, এমনকি বড় বৌমার জামা কাপড় পরিষ্কার করা, সমস্ত কিছু এখন অনিতা দেবীকেই করতে হয়। যার ফলে অনিতা দেবী ভালো মতোই বুঝতে পারি এভাবে ভাগ বাটোয়ারা করে সে একদমই ঠিক করেনি। অন্যদিকে দেবযানী এখন শপিং করতে যায়, নিজের স্বামীর সঙ্গে ঘুরতে যায়, এমনকি তারা মাঝে মধ্যে রেস্টুরেন্ট থেকে ভালো ভালো খাবার খেয়ে বাড়িতে আসে। এভাবে শীতকালে তাদের আরামে থাকতে দেখে দেবলীনার খুবই হিংসা হয়, কারণ সে অন্য কারোর বড়লোক হওয়া মেনে নিতে পারে না। দেখতে দেখতে এভাবেই শীতকালে 1টা মাস কেটে যায়। এরই মধ্যে একদিন অনিতা দেবী যখন বাথরুমে কাপড় কাচতে যায়, তখনই ঠান্ডার মধ্যে তার হাত পা কেঁপে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে তার বড় ছেলে এবং বড় বৌমা ঘরে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসা হয়।
ওনার ওপর ভীষণ পরিমাণে মানসিক স্ট্রেস পড়েছে, সেই জন্যই ওনার শরীর খুব খারাপ হয়ে গেছে। তাই ওনাকে আর কোনো রকম ভাবে চাপ দেওয়া যাবে না, তা না হলে এই শীতের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ডাক্তারবাবু এই কথা বলে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই অনিতা দেবীর জ্ঞান ফিরে আসে, কিন্তু সে এবার নিজের শারীরিক অসুস্থতার সুযোগ নেয়, কারণ এই সুযোগেই সে ভাগবাটোয়ারা বন্ধ করতে পারবে। ছোট বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। বড় বৌমার কাছে বেশি টাকা ছিল বলে আগের বছর শীতকালে আমি তোমাকে আর আমার ছোট ছেলেকে নিজের থেকে আলাদা করে দিয়ে খুব ভুল করেছি। তোমরা শীতকালে অনেক কষ্ট করেছো, কিন্তু এখন তোমরা খুব আরামে আছো, সেটা দেখেও আমার খুব ভালো লাগছে। কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দাও। ও আচ্ছা, এবার বুঝলাম। এবছর শীতকালে আপনি যেহেতু বাড়ির কাজ করছেন, তাই এখন আপনার রূপ পাল্টে গেছে। আপনার ছোট ছেলে আর ছোট বৌমার টাকা দেখে আপনি এখন ভাগাভাগি বন্ধ করতে চাইছেন, তাই তো? আমি সেটা হতে দেব না, কারণ আমি এই শীতের মধ্যে আর কম্প্রোমাইজ করে থাকতে পারবো না। মা, আপনি কিছু মনে করবেন না, কারণ সত্যি আপনার জন্য আমার কষ্ট লাগছে, কিন্তু আমিও চাই না যে ভাগাভাগি বন্ধ হোক। কারণ 1 বছর আগে যখন আপনি আপনার বড় ছেলে বড় বৌমার ভালো অবস্থা দেখে ওই দিকে চলে গিয়েছিলেন, তখন কিন্তু আপনি একবারও আমাদের কথা ভাবেননি। তাই এখনো আপনাকে আমাদের কথা ভাবতে হবে না। আপনি বরঞ্চ একটা কাজ করুন, আপনি শীতকালে আমাদের কাছে থাকবেন আর গরমকালে আপনার বড় বৌমার কাছে থাকবেন, তাহলে আপনার কোনো কষ্ট হবে না। কিন্তু দয়া করে ভাগাভাগিটা যেমন আছে সেরকমই রাখুন। এরকম কথা শুনে অনিতা দেবীর কিছু করার থাকে না। সে হাজারবার চেষ্টা করেও শীতকালে কিছুতেই ভাগাভাগি বন্ধ করতে পারে না, কারণ এসব সমস্যার মূলে সেই ছিল। বাধ্য হয়ে সে তার ছোট বৌমার সিদ্ধান্ত মেনে নেয়। সে শীতকালে তার ছোট বৌমার কাছে চলে যায়, যার ফলে সে খুবই আরামে থাকে। প্রিয়াঙ্কা তার স্বামী মোহন, শাশুড়ি মা জয়িতা দেবী এবং এক ননদ রিঙ্কির সঙ্গে বাস করত। মোহন একটা ছোট প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। তাদের পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবার ছিল। খাওয়া পড়া সেরকম ভাবে অসুবিধা না হলেও যে কোনো রকমের ইচ্ছা পূরণ করার আগে প্রিয়াঙ্কাকে 100 বার ভাবতে হতো, কারণ মোহনের ইনকাম খুব বেশি ছিল না। মোহন প্রিয়াঙ্কাকে খুবই ভালোবাসতো। এমনই একদিন, কি গো, তুমি যে আজকে বললে আমাকে নতুন ফোন কিনে দেবে, কই চলো আমাকে ফোন কিনতে নিয়ে চলো। প্রিয়াঙ্কা, আসলে আমি এই মাসে তোমাকে ফোন কিনে দিতে পারবো না। এই মাসে রিঙ্কির কলেজের ফিস দিতে হবে। আমি এটা জানতাম না, রিঙ্কি আমাকে আজকেই বলল। তুমি এই মাসটা একটু অপেক্ষা করো, আমি তোমাকে পরের মাসে অবশ্যই ফোন কিনে দেব, কেমন? আমি জানতাম তুমি নিশ্চয়ই কোনো না কোনো বাহানা করবে। তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সত্যি, আমার বাবা মা আমার পছন্দ মতো বর খুঁজতে পারলো না। বিয়ে করে থেকে তুমি আমাকে আজ পর্যন্ত কি দিয়েছো বলো তো? এরকম বলো না প্রিয়াঙ্কা, তোমাকে তো সব দিকটাই ম্যানেজ করতে হবে, তাই না? তুমি যদি না বোঝো তাহলে কি করে হবে বলো তো? হ্যাঁ, বুঝে বুঝেই তো শেষ হয়ে গেলাম। সব সময় টাকার অভাব, আর ভালো লাগে না এইসব। ঠিক আছে, ফোন কিনে দিতে পারবে না ঠিক আছে, কিন্তু আমাকে এখন 2000 টাকা দাও, আমি নতুন একটা শাড়ি কিনবো। 2000 টাকা নেই, তুমি এই 1000টা টাকা রাখো, পরের মাসে আমি তোমাকে ভালো শাড়ি কিনে দেব। দেখেছো, মাত্র 2000 টাকা চাইলাম, সেটাও দেওয়ার কোনো ক্ষমতা নেই তোমার। মাঝে মধ্যে মনে হয় তুমি পুরুষের নামে কলঙ্ক, কাপুরুষ একটা। থাক, আমার 1000 টাকার কোনো প্রয়োজন নেই। যাও, এটাও তোমার মা আর বোনকেই দিয়ে এসো। ঠিক সেই সময় সেখানে প্রিয়াঙ্কার শাশুড়ি মা জয়িতা দেবী আসে। বৌমা, তুমি এখনো বাজারে গেলে না? অনেক বেলা হয়ে গেল তো, কখন যাবে বাজারে? হ্যাঁ, এই তো এবার যাব। দিন, বাজার করার টাকা দিন। এই নাও বৌমা, এতে 500 টাকা আছে। তুমি একটু বুঝে সুঝে কেনাকাটা করো, ঠিক আছে? আর হ্যাঁ, অল্প একটু মাংস নিয়ে এসো, তুমি তো মাংস খেতে ভালোবাসো। আমি তো অনেক কিছুই ভালোবাসি, কিন্তু আপনারা আমাকে সবটা কি দিতে পারেন? আমাকে নিয়ে ভাবতে হবে না। আর বুঝে সুঝে বাজার করে আনবো মানে আমি কি টাকাগুলো নিয়ে খেয়ে ফেলি নাকি? এমন করে বলছেন যেন 500 টাকা নিয়ে আমি খেয়ে ফেলবো। এই বলে প্রিয়াঙ্কা বাজার করতে চলে যায়। সে বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিল। রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির সঙ্গে তার ধাক্কা লেগেই যাচ্ছিল। সামান্য একটুর জন্য সে বেঁচে যায়, কিন্তু তার হাত থেকে সবজিগুলো পড়ে যায় এবং সবজির উপর থেকে গাড়িটা চলে যাওয়ায় প্রিয়াঙ্কা গাড়ি চালকের উপর খুব রেগে যায় এবং চেঁচাতে শুরু করে। এই কে রে, চোখে দেখতে পাস না নাকি? দেখলো আমার সবজিগুলো পড়ে গেল আর অমনি সবজিগুলো নষ্ট করে দিল।
শয়তান, গাড়ি চালাতে পারিস না যখন, তখন গাড়ি চালাতে আসিস কেন? গাড়ি চালানোর সময় তোদের যত তাড়া থাকে। ঠিক তখনই গাড়ি থেকে একটা নূপুর নামে মেয়ে নেমে আসে। নূপুরকে দেখে প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়। নূপুর, তুই কেমন আছিস প্রিয়াঙ্কা? ও মাই গড, 5 বছর পর আমাদের দেখা হলো। কেমন আছিস বল? এই কোনো রকমে চলে যাচ্ছে। তুই কেমন আছিস বল? বিয়ের পর তোর সঙ্গে এই প্রথম দেখা হলো। তোর তো বিয়ে হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ রে, এই 2 বছর হলো আমারও বিয়ে হয়ে গেছে। আমরা আগে অন্য জায়গায় থাকতাম, কয়েক মাস আগে এখানে শিফট করেছি। তোর কি খবর বল? ও, আমি তো এখানেই থাকি। তুই আমার সবজিগুলো নষ্ট করে দিলি। এবার আমি কিভাবে বাড়ি যাই বলতো? আমার শাশুড়ি মা তো আমাকে 1000টা কথা শোনাবে। আরে তুই চিন্তা করছিস কেন? চল, আমি তোকে আবার সবজি কিনে দেব। আর আমি ইচ্ছা করে করিনি, দোষটা তো তোরই ছিল। তুই দেখতে পাচ্ছিস যখন গাড়ি আসছে তখন রাস্তা পার হতে গেলি কেন? আচ্ছা চল, কোথাও বসে একটু গল্প করা যাক। এই না না, এখন কোথাও যাওয়া যাবে না রে। দেরি হলে শাশুড়ি মা খুব বকবে। বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। আচ্ছা, কোথাও যেতে হবে না, আমার বাড়িতে চল অন্তত। এই সামনেই আমার বাড়ি। আয়, 5 মিনিটের জন্য হলেও আমার সঙ্গে কিন্তু তোকে যেতে হবে। নূপুর জোর করে প্রিয়াঙ্কাকে তার শ্বশুর বাড়ি নিয়ে যায়। নূপুরের শ্বশুর বাড়ি দেখে প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়। নূপুরের যেই পরিবারে বিয়ে হয়েছিল তারা ভীষণ বড় লোক ছিল। নূপুরের স্বামী এবং শ্বশুর মশাই অনেক বড় এক ইন্ডাস্ট্রির মালিক ছিল। তাদের বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি ছিল। প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, ওরে বাবা, নূপুরের তো অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে। এই শ্বশুর বাড়ি এত বড় আর এত সুন্দর। উপরওয়ালা কি যত সুখ নূপুরের কপালেই লিখেছে। আর আমার বিয়ে হয়েছে ওরকম একটা ছোট ঘরে। সব সময় টাকার অভাব লেগেই থাকে। আমার তো কপালটাই পোড়া। কি রে, কি ভাবছিস মনে মনে? বরের কথা মনে করছিস নাকি? খেয়ে নে, কিছু খাচ্ছিস না কেন? না না, কিছু ভাবছি না। বরের কথা মনে করে কি করব? ভালো লাগে না। আমার বাবা মা আমার এমন একটা পরিবারে বিয়ে দিয়েছে, সব সময় টাকার অভাব। কোনোদিনও নিজের ইচ্ছে পূরণ করতেই পারি না রে। তোর তো অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে, আমি দেখেই বুঝতে পারছি তোর জীবনে টাকার কোনো অভাব নেই, তাই না বল? এমন বলিস না প্রিয়াঙ্কা, সবার জীবনে কিছু না কিছু অভাব থাকে। হ্যাঁ, আমার জীবনে টাকার অভাব নেই ঠিকই, কিন্তু আমার জীবনে ভালোবাসার অভাব আছে। আমার বর আমাকে সময় দিতে পারে না। আমার শাশুড়ি মা, ননদ, শ্বশুর মশাই সবাই ব্যস্ত থাকে। আমি সবসময় একা থাকি। টাকা পয়সা নিয়ে কি হবে বলতো, যেখানে সুখটাই নেই? তুই চুপ কর। তোর এখন অনেক বড় বাড়িতে বিয়ে হয়ে গেছে, তুই এখন এসব কথা বলবি আমি জানি। যার কাছে যেটা থাকে সে সেটার মূল্য বোঝে না। তোর জীবনে টাকার অভাব থাকলে তুই বুঝতে পারতিস কেমন লাগে। ছাড়, তোকে বোঝানোই বেকার। জানি না উপরওয়ালা আমার ভাগ্যটা কোন কলম দিয়ে লিখেছিল। প্রিয়াঙ্কা এরকম ভাবে আফসোস করতে থাকে। বেশ কিছুক্ষণ গল্প করার পর প্রিয়াঙ্কা বাড়ি ফিরে আসে। সে বাড়ি এসে রান্না করতে করতে শুধু নূপুরের কথাই ভাবতে থাকে। আর ভালো লাগে না এসব রান্না বান্না করতে। রোজ রোজ রান্না করো, কাজ করো। নূপুরের জীবন কত ভালো, যখন যা ইচ্ছা পেয়ে যায়। তার উপর বাড়ির কোনো কাজকর্মও করতে হয় না। বাড়িতে চাকর বাকর ভর্তি, আর আমাদের বাড়িতে আমিই হলাম বাড়ির চাকর। অসহ্যকর। আমি আমার জীবনকে ঘৃণা করি। নূপুরের সঙ্গে দেখা হওয়ার পর থেকে প্রিয়াঙ্কা সবসময় তার জীবনের জন্য উপরওয়ালার কাছে অভিযোগ জানাতে থাকে। সে বাড়িতে তার স্বামী এবং অন্যান্য সদস্যদের সঙ্গে ঝামেলা করতে শুরু করে। কিছুদিন পরপরই সে তার স্বামীর কাছ থেকে দামি দামি জিনিস কেনার জন্য বায়না করতে থাকে। মোহন তাকে টাকা দিতে না পারলে সে খুবই ঝামেলা করত। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন নূপুর প্রিয়াঙ্কাকে বলে, কি রে, কতদিন হয়ে গেল তুই আমাকে তোর শ্বশুর বাড়িতে নিয়ে গেলি না তো? কি ব্যাপার? হ্যাঁ, আমাকে তোর শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছিস না কেন? তুই এত বড় লোক বাড়ির বৌমা, আমার ভাঙাচোরা শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি বলতো? তোর শ্বশুর বাড়ির মতো আমার শ্বশুর বাড়ির রাজপ্রাসাদ নয়। আমার ভাঙাচোরা শ্বশুর বাড়িতে তোকে নিয়ে গেলে শুধু শুধু আমাকে লজ্জায় পড়তে হবে। আমার শ্বশুর বাড়ি তোর একটুও পছন্দ হবে না। আর বলিস না, একটা কাঙালি পরিবারে বিয়ে হয়েছে আমার, পুরো জীবনটাই শেষ হয়ে গেল। এরকম বলিস না প্রিয়াঙ্কা, তোর শ্বশুর বাড়ি ভাঙাচোরা হোক আর যাই হোক, আমি এসব নিয়ে কেন মাথা ঘামাবো? আর আমি তোকে বারবার বোঝাই, টাকা পয়সার থেকেও বড় জিনিস হলো ভালোবাসা, যেটা তোর জীবনে আছে কিন্তু আমার জীবনে নেই। তুই আবার শুরু করিস না তো। আমি তোকে আমার শ্বশুর বাড়িতে কখনোই নিয়ে যাব না।
আচ্ছা ছাড়, অনেক দেরি হয়ে গেছে, আমি এবার আসি। দেরি হলে এখনই বাড়ি থেকে ফোন করবে, কোথায় আছো, কেন আসোনি, বাড়ি ফেরোনি কেন, অমুক তমুক। এই বলে প্রিয়াঙ্কা নূপুরের বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রিয়াঙ্কা সব সময় এভাবে নূপুরকে অ্যাভয়েড করত, তাই প্রিয়াঙ্কা নূপুরের বাড়ি থেকে বেরিয়ে গেলে নূপুর তার পেছন পেছন প্রিয়াঙ্কার শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। এ কি রে, তুই এখানে কিভাবে এলি? আমি তো তোকে আমার বাড়ির অ্যাড্রেস বলিনি, তুই তাহলে এখানে এলি কি করে? আমি তোর পেছন পেছন এখানে চলে এলাম। আমি জানতাম তুই আমাকে কখনোই তোর শ্বশুর বাড়িতে নিয়ে আসবি না, তাই এরকম করতে আমি বাধ্য হয়েছি। চল, এবার বেশি কথা বলিস না, এসেই যখন গেছি এবার নিজের হাতে চা বানিয়ে আমাকে খাওয়া। তুইও না সত্যি খুব বদমাস। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি চা করে নিয়ে আসছি। এই বলে প্রিয়াঙ্কা রান্নাঘরে চা করতে চলে যায়। সে নূপুরের জন্য চা করে নিয়ে আসতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। গরম চায়ের কাপ প্রিয়াঙ্কার পায়ের উপর পড়ে এবং তার পা পুড়ে যায়। সে চিৎকার করে ওঠে, আমার পা! ওরে বাবারে, কি জ্বালা করছে! কেউ আছো? তাড়াতাড়ি এসো! তাড়াতাড়ি করে সেখানে মোহন এবং তার পরিবারের সকলে ছুটে আসে। এ বাবা, তুমি কি সাবধানে কাজ করতে পারো না? তোমাকে তো সব সময় বলা হয় সাবধানে কাজ করার জন্য। কোথায় মন থাকে তোমার? হ্যাঁ, এত তারা কিসের তোমার? কি অবস্থা হলো বলো তো? আমার পায়ের উপর চা পড়েছে, খুব জ্বালা করছে। আরে বাবা মোহন, কি করছিস তুই? বৌমার পায়ে চা পড়েছে, তুই তাড়াতাড়ি করে ডাক্তার ডাক। তুই ডাক্তার না ডেকে উল্টো বৌমাকে বকাবকি করছিস। এটা কি বকাবকি করার সময়? বৌদি, তুমি এখানে তাড়াতাড়ি এসো। এসো, আমি তোমার পায়ে একটু হাওয়া করে দিচ্ছি, তাহলে জ্বালা করবে না। এসো এসো, এখানে এসো। ডাক্তার দেখাতে হবে না, ঠিক হয়ে যাবে। একটা মলম কিনে নিয়ে আসলেই তো হয়ে যায়। তুমি বেশি কথা বলো না, চুপ করে বসো এখানে। মোহন বাড়িতে ডাক্তারকে ডাকে। ডাক্তার কিছু ওষুধ এবং মলম লিখে দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে মোহন ওষুধগুলো কিনে নিয়ে এসে প্রিয়াঙ্কাকে খাইয়ে দেয়। বাড়ির সকলে প্রিয়াঙ্কাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। নূপুর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখতে থাকে। সরি রে নূপুর, আমি তোকে চা খাওয়াতে পারলাম না, তুই বস, আমার শাশুড়ি মা তোর জন্য চা করে নিয়ে আসবে। না না, তুই চিন্তা করিস না, কোনো অসুবিধা নেই, আমি অন্যদিন এসে চা খেয়ে যাব। তুই তোর খেয়াল রাখিস কেমন? আমি এবার আসছি। এই বলে নূপুর সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যে প্রিয়াঙ্কা সুস্থ হয়ে ওঠে এবং সে নূপুরের সঙ্গে দেখা করতে যায়। প্রিয়াঙ্কা দেখে নূপুর ভীষণ পরিমাণে অসুস্থ। সে একা একা বিছানায় শুয়েছিল। তারপর প্রতাপ তার কাছে এসে বলে, কি হলো? কি বললাম তোমাকে? বললাম না তাড়াতাড়ি রেডি হও, আমাদের পার্টিতে যেতে হবে। আজকে পার্টিটা খুবই ইম্পর্টেন্ট। আজকে একটা অনেক বড় বিজনেস ডিল ফাইনাল হবে, আর আজকের পার্টিতে সবাই নিজের নিজের ওয়াইফকে নিয়ে যাবে, আর তোমাকে বিশেষ করে নিয়ে যাওয়া দরকার। চলো চলো, তাড়াতাড়ি রেডি হও। প্রতাপ, আমার গায়ে ভীষণ জ্বর আর আমার ভীষণ মাথা ঘুরছে। আমি এই অবস্থায় কি করে পার্টিতে যাব বলো? ওহ, সব সময় নাটক ভালো লাগে না। তুমি আজকে না গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুমি ওঠো, রেডি হও, বাড়ি ফিরে আসার সময় ডাক্তার দেখিয়ে নেবে। নূপুর কিছুতেই বিছানা থেকে উঠতে পারছিল না। সে অনেক কষ্ট করে বিছানা থেকে নেমে আসে, কিন্তু সে হাঁটতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। ঠিক তখনই সেখানে প্রিয়াঙ্কা চলে আসে। সে নূপুরকে বিছানার উপর শুইয়ে দেয়। ছি, কেমন মানুষ তুমি? তোমার বউ অসুস্থ, তুমি চোখে দেখতে পাচ্ছ না? তুমি তোমার বিজনেসের ক্ষতি হয়ে যাবে সেটা নিয়ে ভাবছো, আর তোমার বউয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন? তোমাদের বড়লোকেদের কাছে শুধু টাকাটাই গুরুত্বপূর্ণ, তাই না? এছাড়া কোনো জিনিসেরই তোমাদের কাছে কোনো দাম নেই, তাই তো? প্রিয়াঙ্কার কথা শুনে প্রতাপ খুব রেগে যায় এবং সে একাই পার্টিতে চলে যায়। নূপুরের বাড়িতে সেই মুহূর্তে তখন কেউ ছিল না, কারণ তার শাশুড়ি মা এবং ননদ তারাও অন্য একটা পার্টিতে ব্যস্ত ছিল। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে একটা ডাক্তারকে ফোন করে নূপুরের বাড়িতে ডাকে। ডাক্তার নূপুরের চেক আপ করে চলে যায়। দেখেছিস তো প্রিয়াঙ্কা, আমি ঠিক এই জন্যই তোকে বলি, আমার বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু এমন একটা মানুষের সঙ্গে আমার বিয়ে হয়েছে যে আমাকে একটুও ভালোবাসে না। আমার জন্য তার কাছে সময় নেই, সব সময় টাকার পেছনেই দৌড়ায়। বাড়ির বাকিরাও আমাকে নিয়ে কোনো চিন্তা করে না। আর সেদিন তোর পায়ে সামান্য চা পড়েছিল বলে তোর বাড়ির সকলে তোকে নিয়ে পাগল হয়ে উঠেছিল। নূপুরের কথা শুনে প্রিয়াঙ্কা তার ভুল বুঝতে পারে। হ্যাঁ রে নূপুর, আজকে আমি সত্যি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি টাকা দিয়ে সবকিছু হয় না। আমার শ্বশুর বাড়ি ভাঙাচোরা হতে পারে, আমার বর গরিব হতে পারে, কিন্তু ওরা সবাই আমাকে খুব ভালোবাসে। সত্যি আজকে আমি বুঝতে পারছি পৃথিবীতে আমার মতো সুখী হয়তো আর কেউ নেই। তুই চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। প্রিয়াঙ্কা এই বলে বাড়ি চলে যায়।
সে মনে মনে তার পরিবারের সকলের কাছ থেকে ক্ষমা চায়। সে মোহন এবং তার পরিবারকে পেয়ে মনে মনে গর্ব করতে থাকে। সে উপরওয়ালাকেও ধন্যবাদ জানাতে থাকে তাকে এরকম একটা পরিবার উপহার দেওয়ার জন্য।